রাসায়নিক বন্ধনের আগের ক্লাসে আমরা ভ্যালেন্স বন্ড থিওরি নিয়ে আলোচনা করেছিলাম। দুটো পারমাণবিক কক্ষকের অভিলেপনের ফলে সমযোজী বন্ধন গঠিত হয়। কিভাবে সিগমা বন্ধন গঠিত হয়, পাই বন্ধন গঠিত হয়, এগুলো নিয়ে আগের ক্লাসে আলোচনা হয়েছিল। আজকের ক্লাসে সংকরায়ন বা হাইব্রিডাইজেশন নিয়ে আলোচনা করব। সংকরায়ন বলতে কি বোঝায়? দেখো, কোনো পরমাণু যখন গ্রাউন্ড স্টেট বা ভূমিস্তরে থাকে, সেই পরমাণুর যোজ্যতা কক্ষে যুগ্ম ইলেকট্রন থাকতে পারে। এবার রাসায়নিক বিক্রিয়ার সময় শক্তি শোষণের মাধ্যমে সেই পরমাণুটা এক্সাইটেড স্টেটে যায় এবং ওই পরমাণুর যোজ্যতা কক্ষের যুগ্ম ইলেকট্রন অযুগ্ম হয়ে পরবর্তী উচ্চ শক্তি সম্পন্ন কক্ষকে স্থানান্তরিত হতে পারে। এর ফলে অযুগ্ম ইলেকট্রন সমন্বিত কক্ষকগুলো পরস্পরের মধ্যে শক্তি আদান প্রদানের মাধ্যমে কতকগুলো সমশক্তি সম্পন্ন সমতুল্য নতুন স্থিতিশীল কক্ষক গঠন করে। এই কক্ষকগুলোকে বলা হয় সংকর কক্ষক বা হাইব্রিড অরবিটাল। আর যে প্রক্রিয়ার মাধ্যমে এই সংকর কক্ষক গঠিত হয় তাকে বলা হয় সংকরায়ন বা হাইব্রিডাইজেশন। আজকে আমরা এই হাইব্রিডাইজেশন নিয়ে আলোচনা করব। দেখো, কার্বন পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 6। সুস্থির অবস্থায় এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p2। তাহলে গ্রাউন্ড স্টেট বা ভূমিস্তরে 1s অরবিটালে দুটো ইলেকট্রন রয়েছে, 2s অরবিটালেও দুটো ইলেকট্রন রয়েছে এবং আমরা জানি তিনটে p অরবিটাল থাকে, px py pz। এখানে 2px 2py এবং 2pz। 2px একটা ইলেকট্রন রয়েছে, 2py তে একটা ইলেকট্রন রয়েছে এবং 2pz টা ফাঁকা রয়েছে। এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট। এবারে শক্তি গ্রহণ করে যখন এক্সাইটেড স্টেটে যাচ্ছে তখন এই যোজ্যতা কক্ষের 2s অরবিটালে যে যুগ্ম ইলেকট্রন রয়েছে সেখান থেকে একটা ইলেকট্রন 2pz এ স্থানান্তরিত হয়। অর্থাৎ এক্সাইটেড স্টেটে 1s অরবিটালে দুটো ইলেকট্রনই থাকবে এবং 2s থেকে যেহেতু একটা ইলেকট্রন স্থানান্তরিত হয়েছে তাই 2s এ একটা এবং এখানে 2px এ একটা, 2py তে একটা এবং 2pz এ একটা। অর্থাৎ কার্বন পরমাণুর যোজ্যতা কক্ষে এখন 4টে আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে। একটা 2s অরবিটালে রয়েছে এবং বাকিগুলো 2p অরবিটালে যে তিনটে p কক্ষক রয়েছে সেখানে একটা করে আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে। এবার দেখো, যখন এরা অন্য পরমাণুর সঙ্গে বন্ড তৈরি করবে তখন স্বাভাবিকভাবেই 2s অরবিটালের দ্বারা গঠিত বন্ধন তার এনার্জিটা এই 2p অরবিটালগুলোর দ্বারা গঠিত বন্ডের এনার্জি থেকে আলাদা হওয়ার কথা, কিন্তু দেখা যায় যে 4টে বন্ডের এনার্জি সেম হয়। এর ব্যাখ্যাটাই আমরা সংকরায়নের মাধ্যমে করছি। অর্থাৎ এই একটা s অর্থাৎ এখানে একটা 2s আর তিনটে 2p অরবিটালে শক্তি আদান প্রদানের মাধ্যমে 4টে সমশক্তি সম্পন্ন সংকর কক্ষক গঠিত হয়, যেখানে একটা s আর তিনটে p রয়েছে, তাই 4টে sp3 সংকর কক্ষক গঠিত হচ্ছে এবং এই প্রসেসটাই হচ্ছে sp3 সংকরায়ন। আর যেহেতু এই সংকর কক্ষকগুলোর এনার্জি সেম তাই এরা যখন বন্ড তৈরি করছে তখন সেই বন্ডগুলোর এনার্জিও সেম হবে। তাহলে দেখো, এটা একটা 2s অরবিটাল, কক্ষক। এটা হচ্ছে px, এটা py, এটা হচ্ছে pz অরবিটাল। কার্বনে 2s আর তিনটে 2p অরবিটাল, এরা পরস্পর মিলিত হয়ে sp3 সংকরায়নের মাধ্যমে
sp3 সংকর কক্ষ গঠন করে। এইভাবে চারটে sp3 সংকর কক্ষ গঠিত হচ্ছে এবং যে কোনো দুটো সংকর কক্ষ বা অরবিটালের মধ্যে অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিট হয়। এবার আমরা কয়েকটা উদাহরণ দেখব। তাহলে দেখা যাক CH4 এর ক্ষেত্রে, মিথেন অণুর ক্ষেত্রে কিভাবে সিগমা বন্ধনগুলো গঠিত হয়। আমরা দেখলাম যে কার্বনের ক্ষেত্রে একটা 2s অরবিটাল এবং তিনটে 2p অরবিটাল পরস্পর মিলিত হয়ে চারটে sp3 সংকর কক্ষ গঠন করে এবং সেই চারটে sp3 অরবিটালের সঙ্গে যখন চারটে হাইড্রোজেনের 1s অরবিটালের ওভারল্যাপ হয় তখন চারখানা CH সিগমা বন্ধন গঠিত হয় এবং মিথেন অণুটা উৎপন্ন হয়। তাহলে এটা হচ্ছে চারটে sp3 সংকর কক্ষ এবং এখানে হাইড্রোজেনের সঙ্গে বন্ড তৈরি হয় এবং চারখানা সিগমা বন্ধন গঠিত হয়। সেটা আমরা এভাবে দেখাচ্ছি। এটা কার্বন, কার্বনের sp3 অরবিটালের সঙ্গে হাইড্রোজেনের 1s অরবিটালের ওভারল্যাপ হচ্ছে। আমরা আগের দিন ভ্যালেন্স বন্ড থিওরি যখন আলোচনা করেছি তখন দেখিয়েছিলাম যে কিভাবে ওভারল্যাপটা হয়। এইভাবে একটা sp3 হাইব্রিড অরবিটালের সঙ্গে একটা s অরবিটাল, ধরা যাক এটা হাইড্রোজেনের 1s অরবিটাল, তার ওভারল্যাপের ফলে এখানে সিগমা বন্ধন গঠিত হয়, অর্থাৎ sp3s ওভারল্যাপের ফলে সিগমা বন্ধন গঠিত হয়। এখানেও তাই হচ্ছে। এটা যদি কার্বনের sp3 হয় এবং এটা হাইড্রোজেনের 1s হয় তাহলে sp3s ওভারল্যাপের ফলে কার্বন আর হাইড্রোজেনের মধ্যে একটা সিগমা বন্ধন গঠিত হচ্ছে। একইভাবে বাকি সিগমা বন্ধনগুলো তৈরি হচ্ছে। এইভাবে sp3 হাইব্রিড অরবিটালগুলোর সঙ্গে হাইড্রোজেনের ওভারল্যাপের ফলে CH4 অণুটা গঠিত হচ্ছে এবং এইটা একটা সুষম চতুস্তরকীয় স্ট্রাকচার হয়। এটাকে আমরা এইভাবে লিখতে পারি। এটা হচ্ছে একটা সুষম চতুস্তলকীয় বা টেট্রাহেড্রাল স্ট্রাকচার যার কেন্দ্রে রয়েছে কার্বন পরমাণু এবং এখানে বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। আর এক্ষেত্রে দেখা যাচ্ছে যে কার্বনের সঙ্গে চারটে সেম পরমাণু অর্থাৎ চারটি হাইড্রোজেন পরমাণু যুক্ত রয়েছে, তাই এর স্ট্রাকচারটা সুষম হয়। এবার যদি অন্য পরমাণু যুক্ত থাকে যেমন CH3Cl বা CHCl3 এর ক্ষেত্রে একই পরমাণু নয়, আলাদা আলাদা পরমাণু যুক্ত রয়েছে, এদের ক্ষেত্রে স্ট্রাকচার চতুস্তলকীয় হবে কিন্তু সুষম স্ট্রাকচার হবে না এবং তাদের ক্ষেত্রে এই যে বন্ড অ্যাঙ্গেল যেটা 109 ডিগ্রি 28 মিনিট সেটা তার থেকে কম বা বেশি হবে। আরেকটা উদাহরণ দেখো, C2H6 ইথেনের ক্ষেত্রে এখানে দুটো কার্বন রয়েছে, দুটো কার্বনেরই চারটে করে sp3 সংকর কক্ষক রয়েছে। এই কার্বন দুটোর sp3 সংকর কক্ষকের ওভারল্যাপ হচ্ছে এবং একটা সিগমা বন্ধন গঠিত হচ্ছে। তাহলে এই কার্বনেরও একটা sp3 এবং এই কার্বনের একটা sp3, এরা ওভারল্যাপের ফলে সিগমা বন্ড গঠিত হচ্ছে। আর প্রত্যেকটা কার্বনের বাকি যে তিনটে করে sp3 হাইব্রিড অরবিটাল রয়েছে তারা তিনটে করে হাইড্রোজেনের 1s অরবিটালের সঙ্গে ওভারল্যাপের মাধ্যমে সিগমা বন্ধন গঠন করছে। এটা হচ্ছে হাইড্রোজেনের 1s আর এগুলো হচ্ছে sp3, এটাও একটা sp3, এটাও sp3, এখানেও তিনটে সিগমা বন্ধন গঠিত হচ্ছে। একইভাবে এই কার্বনের ক্ষেত্রেও তিনটে সিগমা বন্ধন গঠিত হচ্ছে হাইড্রোজেনের সঙ্গে।
এবং এইভাবে এই স্ট্রাকচারটা আমরা পাচ্ছি। প্রত্যেকটা সিগমা বন্ধন তৈরি হচ্ছে। এখানে আমরা দেখলাম sp3 ওভারল্যাপ হচ্ছে। এই ওভারল্যাপটা আমরা আগের দিন আলোচনা করেছিলাম। এটা একটা sp3 সংকর কক্ষক আর এটা একটা sp3 সংকর কক্ষক। এদের ওভারল্যাপ হলে এইভাবে sp3 ওভারল্যাপের ফলে সিগমা বন্ধন গঠিত হয়। এখানে কার্বনের sp3 এবং কার্বনের sp3 ওভারল্যাপের ফলে কার্বন কার্বন এই দুটো কার্বন পরমাণুর মধ্যে সিগমা বন্ধন গঠিত হচ্ছে এবং এর ক্ষেত্রেও অ্যাঙ্গেল হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। প্রত্যেকটা অ্যাঙ্গেলই হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। এবার আমরা sp2 সংকরায়ন নিয়ে আলোচনা করব। দেখো কার্বন পরমাণুর ক্ষেত্রে 2s অরবিটালে দুটো ইলেকট্রন এবং 2px এ একটা আর 2py তে একটা ইলেকট্রন থাকে গ্রাউন্ড স্টেটে। আর এক্সাইটেড স্টেটে গেলে 2s থেকে একটা ইলেকট্রন 2pz এ স্থানান্তরিত হয় এবং কার্বনের যোজ্যতা কক্ষে 4টে আনপেয়ার্ড ইলেকট্রন গঠিত হয়। sp3 সংকরায়নের ক্ষেত্রে একটা s আর 3টে p মিলিত হয়ে sp3 হাইব্রিড অরবিটাল গঠিত হচ্ছে। আর sp2 সংকরায়নের ক্ষেত্রে একটা s আর দুটো p পরস্পরের সঙ্গে শক্তি আদান প্রদানের মাধ্যমে সমশক্তি সম্পন্ন 3টে sp2 সংকর কক্ষক গঠন করে। এই প্রসেসটা হচ্ছে sp2 সংকরায়ন। আর এখানে 2pz এটা অসংকরায়িত কক্ষক হিসেবে থাকে, আনহাইব্রিডাইজড অরবিটাল। এবার দেখো এটা হচ্ছে কার্বনের 2s অরবিটাল, এটা 2px অরবিটাল আর এটা হচ্ছে 2py অরবিটাল। এই তিনটে অরবিটাল পরস্পর মিলিত হয়ে sp2 সংকরায়নের মাধ্যমে তিনটে সংকর কক্ষক sp2 সংকর কক্ষক গঠন করে। এটা একটা সমবাহু ত্রিভুজের মতো আকার হয় এবং এই স্ট্রাকচারটা হচ্ছে ট্রাইগোনাল প্ল্যানার হয় এবং এখানে দুটো সংকর কক্ষকের মধ্যে অ্যাঙ্গেল হয় 120 ডিগ্রি। আর যে 2pz আনহাইব্রিডাইজড অরবিটালটা থাকে সেটা এই প্ল্যানার স্ট্রাকচারের সাথে 90 ডিগ্রি কোণে অবস্থান করে। আমরা উদাহরণের সাহায্যে সেটা দেখাবো। এবার আমরা C2H4 বা ইথিলিন অণুর ক্ষেত্রে গঠনটা আলোচনা করব। দেখো C2H4 এ দুখানা কার্বন রয়েছে এবং দুটো কার্বনের sp2 সংকর কক্ষকের অভিলেপনের ফলে একটা কার্বন কার্বন সিগমা বন্ধন তৈরি হয় এবং প্রত্যেকটা কার্বনেরই 3টে করে sp2 সংকর কক্ষক রয়েছে। একটা sp2 এর সঙ্গে আরেকটা কার্বনের sp2 এর ওভারল্যাপের ফলে একটা সিগমা বন্ধন তৈরি হয়েছে। আর বাকি দুটো যে sp2 সংকর কক্ষক রয়েছে দুটো কার্বনের ক্ষেত্রে তাদের সাথে হাইড্রোজেনের 1s অরবিটালে ওভারল্যাপের ফলে সিগমা বন্ধন গঠিত হয়। এখানেও তাই হাইড্রোজেনের 1s এর সঙ্গে কার্বনের sp2 এর ওভারল্যাপের ফলে সিগমা বন্ধন গঠিত হচ্ছে। এবার যে 2pz অরবিটালটা আনহাইব্রিডাইজড রয়েছে, আমরা জানি ভ্যালেন্স বন্ড থিওরিতে আমরা আলোচনা করেছি যে যখন
দুটো পারমাণবিক কক্ষকের অক্ষ বরাবর অভিলেপন হয় অর্থাৎ হেড অন ওভারল্যাপ হয় তখন সিগমা বন্ধন গঠিত হয়। আর যখন দুটো অরবিটালে এরকম পি অরবিটালে তারা যখন প্যারালালি থাকে সমান্তরালভাবে আর তাদের যখন পাশাপাশি বা সাইডওয়েজ ওভারল্যাপ হয় তখন পাই বন্ধন গঠিত হয়। এখানে এই পিজেড অরবিটাল দুটো পাশাপাশি রয়েছে অর্থাৎ সমান্তরাল রয়েছে এবং এদের সাইডওয়েজ ওভারল্যাপের ফলে পাই বন্ধন গঠিত হয়। তাহলে এখানে কার্বন পরমাণু দুটোর মধ্যে একটা সিগমা এবং একটা পাই বন্ধন গঠিত হচ্ছে। এটাকে আমরা এইভাবে লিখব, কার্বন কার্বন ডাবল বন্ড তৈরি হচ্ছে। আমরা জানি ডাবল বন্ড মানে একটা সিগমা আর একটা পাই বন্ড। সেই সিগমা বন্ডটা এইভাবে sp2 সংকর কক্ষকের অভিলেপনের ফলে গঠিত হয়েছে আর পাই বন্ডটা এই p অরবিটালগুলোর সাইডওয়েজ ওভারল্যাপের ফলে গঠিত হয়েছে। আর বাকি দুটো যে সিগমা বন্ড প্রত্যেকটা কার্বনের ক্ষেত্রে এই হাইড্রোজেনের সঙ্গে সিগমা বন্ধন তৈরি হয়েছে, এই কার্বনেরও দুটো হাইড্রোজেনের সঙ্গে সিগমা বন্ধন গঠিত হয়েছে আর এখানে রয়েছে একটা সিগমা একটা পাই। এইভাবে C2H4 বা ইথিলিন অণুটা গঠিত হয়। আর এখানে এই স্ট্রাকচারটা হয় প্ল্যানার এবং এখানে অ্যাঙ্গেল হয় 120 ডিগ্রি। তাহলে আমরা sp2 সংকরায়নটা দেখলাম। এবার দেখো sp সংকরায়ন। sp সংকরায়নের ক্ষেত্রে কার্বনের 2s এ এক্সাইটেড স্টেটে যে একটা ইলেকট্রন রয়েছে আর তিনটে p অরবিটালে একটা করে অযুগ্ম ইলেকট্রন রয়েছে। sp সংকরায়নের ক্ষেত্রে একটা s এবং একটা p পরস্পর মিলিত হয়ে দুটো সমশক্তি সম্পন্ন sp সংকর কক্ষক গঠন করে এবং এই প্রক্রিয়াটাই হচ্ছে sp হাইব্রিডাইজেশন প্রসেস। আর বাকি যে দুটো অরবিটাল রয়েছে 2py আর 2pz এরা আনহাইব্রিডাইজড বা অসংকরায়িত অবস্থায় থাকে। এবার দেখো এটা হচ্ছে একটা কার্বনের 2s অরবিটাল আর এটা হচ্ছে px অরবিটাল। sp সংকরায়নের ফলে এইভাবে সংকর কক্ষক গঠিত হয় এবং এখানে সংকর কক্ষক দুটো যেহেতু সরল রৈখিকভাবে রয়েছে এদের মধ্যে অ্যাঙ্গেল হয় 180 ডিগ্রি। আর ওই 2py আর 2pz যে অসংকরায়িত কক্ষকগুলো রয়েছে এরা পরস্পরের সঙ্গে লম্বভাবে বা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, সেটা আমরা উদাহরণের সময় দেখাবো। C2H2 বা অ্যাসিটিলিন অণুর ক্ষেত্রে এখানে দুটো কার্বন রয়েছে, দুটো কার্বনের sp সংকর কক্ষকের ওভারল্যাপের ফলে একটা সিগমা বন্ধন গঠিত হয়। প্রত্যেকটা কার্বনের দুটো করে sp সংকর কক্ষক রয়েছে, একটা sp এর সঙ্গে আরেকটা কার্বনের sp এর ওভারল্যাপ রয়েছে আর যে অবশিষ্ট একটা sp সংকর কক্ষক রয়েছে তার সাথে হাইড্রোজেনের 1s অরবিটালের ওভারল্যাপ হয়, এর ফলে সিগমা বন্ধন গঠিত হয়। এবার এই 2py আর 2pz যে দুটো আনহাইব্রিডাইজড অরবিটাল থাকে এটা হচ্ছে 2pz আর এটা হচ্ছে 2py। এই যে p অরবিটালগুলো এরা কিন্তু প্যারালালি থাকে এবং এদের সাইডওয়েজ ওভারল্যাপ হয়, তার ফলে দুটো পাই বন্ধন গঠিত হয়। এখানে এই দুটোর ওভারল্যাপের ফলে একটা পাই বন্ধন গঠিত হয় এবং এই দুটোর ওভারল্যাপের ফলে একটা পাই বন্ধন গঠিত হয়। তাহলে এই অণুর ক্ষেত্রে কার্বনের সঙ্গে আরেকটা কার্বনের একটা সিগমা বন্ধন এবং দুটো পাই বন্ধন গঠিত হচ্ছে অর্থাৎ ট্রিপল বন্ড তৈরি হচ্ছে
এবং আরেকটা হাইড্রোজেনের সঙ্গে এদের সিগমা বন্ধন গঠিত হচ্ছে। এগুলো হচ্ছে সিগমা বন্ধন। আর এই কার্বন কার্বন ট্রিপল বন্ডে রয়েছে একটা সিগমা আর দুটো পাই বন্ড। এই স্ট্রাকচারটা লিনিয়ার হয় এবং এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি। এইভাবে sp sp2 এবং sp3 সংকরায়নগুলো আমরা আলোচনা করলাম। আর একটা কথা, যে সিগমা বন্ধন আর পাই বন্ধনের মধ্যে সিগমা বন্ডের ওভারল্যাপ এরিয়ার বিস্তারটা বেশি হয়, তুলনামূলকভাবে পাই বন্ড তৈরি হওয়ার সময় ওভারল্যাপ এরিয়ার বিস্তারটা অনেক কম হয়। সেজন্য সিগমা বন্ধনের তুলনায় পাই বন্ধন অনেক কম দৃঢ়, কম স্থায়ী এবং অধিক সক্রিয় হয়। এতক্ষণ আমরা sp sp2 আর sp3 সংকরায়ন নিয়ে আলোচনা করলাম। এবার s p এবং d তিনটে কক্ষক কিভাবে মিলিত হয়ে সংকরায়ন হয় সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে দেখব sp3d সংকরায়ন নিয়ে। একটা s, তিনটে p অরবিটাল এবং একটা d অরবিটাল পরস্পর মিলিত হয়ে যে সংকরায়ন হয় সেটাই হচ্ছে sp3d সংকরায়ন। এবং এখানে 5খানা সমতুল্য সংকর কক্ষক গঠিত হয়। এটা হচ্ছে 3s অরবিটাল। এটা হচ্ছে 3px। এটা হচ্ছে 3py। এটা 3pz। আর এটা হচ্ছে 3dz² অরবিটাল। আমরা জানি যে 5টা d অরবিটাল থাকে। sp3d সংকরায়নের ক্ষেত্রে dz² অরবিটালটা ব্যবহৃত হয় এবং এখানে একটা s, তিনটে p আর একটা d অরবিটাল পরস্পরের সঙ্গে মিলিত হয়ে sp3d সংকর কক্ষক গঠন করে। এই সংকরায়নটাকে বলা হয় sp3d সংকরায়ন এবং এর ফলে এইভাবে 5টা সমতুল্য sp3d সংকর কক্ষক গঠিত হয়। আর এখানে এই দুটো সংকর কক্ষকের মধ্যে অ্যাঙ্গেল 120 ডিগ্রি আর এই দুটো সংকর কক্ষকের মধ্যে অ্যাঙ্গেল হয় 90 ডিগ্রি। যেমন দেখো PCl5 এর ক্ষেত্রে এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে ফসফরাস। ফসফরাসের যোজ্যতা কক্ষে 3s2 3p3 মোট 5টা ইলেকট্রন রয়েছে। তার মধ্যে 3s এ রয়েছে দুটো ইলেকট্রন, এটা গ্রাউন্ড স্টেটে। আর 3p তে রয়েছে 3px এ একটা, 3py তে একটা আর 3pz এ একটা, অর্থাৎ তিনটে আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে। এবং এক্ষেত্রে কিন্তু 3d কক্ষকটা সম্পূর্ণ ফাঁকা রয়েছে, 5খানা d অরবিটাল রয়েছে আর ফাঁকা রয়েছে। যখনই শক্তি গ্রহণের মাধ্যমে এক্সাইটেড স্টেটে যাচ্ছে তখন এই 3s থেকে একটা ইলেকট্রন এই d তে স্থানান্তরিত হবে। তার ফলে যোজ্যতা কক্ষে 5টা অযুগ্ম ইলেকট্রন গঠিত হবে এবং এই 5টা অযুগ্ম ইলেকট্রন যে রয়েছে সেই কক্ষকগুলো অর্থাৎ একটা s, তিনটে p আর একটা d পরস্পর মিলিত হয়ে sp3d সংকরায়নের মাধ্যমে 5টা সমতুল্য sp3d সংকর কক্ষক গঠিত হয়। এবং এই সংকর কক্ষকগুলোর সাথে যখন ক্লোরিন পরমাণুর 3p অরবিটালের ওভারল্যাপ হয় তার ফলে সিগমা বন্ড গঠিত হয়। স্ট্রাকচারটা কি রকম হয়? এর ক্ষেত্রে স্ট্রাকচারটা হয় ট্রাইগোনাল বাইপিরামিডাল।
কেন্দ্রীয় পরমাণু। এই যে বন্ডগুলো দেখানো হয়েছে এগুলো হচ্ছে ইকুয়েটোরিয়াল বন্ড। ইকুয়েটোরিয়াল পজিশনে 3খানা ক্লোরিন রয়েছে, আর এই বন্ড দুটো হচ্ছে অ্যাক্সিয়াল পজিশনে রয়েছে, এখানে 2খানা ক্লোরিন রয়েছে। আর এই দুটো ইকুয়েটোরিয়াল বন্ডের মাঝে অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি, আর একটা ইকুয়েটোরিয়াল আর একটা অ্যাক্সিয়ালের মাঝে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। আর স্ট্রাকচারটা হচ্ছে ট্রাইগোনাল বাইপিরামিডাল। এবার আমরা sp3d2 সংকরায়ন নিয়ে আলোচনা করব। একটা s, 3টে p অরবিটাল আর 2টো d অরবিটাল পরস্পর মিলিত হয়ে এই সংকর কক্ষগুলো গঠিত হয়। এখানে 6খানা সংকর কক্ষ গঠিত হয়। আর sp3d2 সংকরায়নের ক্ষেত্রে যে দুটো d অরবিটাল ব্যবহৃত হয় সেই দুটো হচ্ছে dx² - y² আর dz²। তাহলে আমরা দেখব এটা হচ্ছে একটা 3s অরবিটাল, এটা 3px, এটা 3py, এটা 3pz, এটা হচ্ছে dx² - y² অরবিটাল। আর আরেকটা আমি এখানে আঁকছি, এটা হচ্ছে dz² অরবিটাল। এরা পরস্পর মিলিত হয়ে sp3d2 সংকরায়ন প্রক্রিয়ার মাধ্যমে টোটাল 1 2 3 4 5 6 6টা কক্ষ পরস্পর মিলিত হচ্ছে, 6টা sp3d2 সংকর কক্ষ গঠিত হয়। এইভাবে এর স্ট্রাকচারটা হয় অক্টাহেড্রাল বা অষ্টতলকীয়, এবং এর ক্ষেত্রে দুটো সংকর কক্ষকের মধ্যে অ্যাঙ্গেল হয় 90 ডিগ্রি। যেমন উদাহরণ দেখো SF6। SF6 এর ক্ষেত্রে সালফার পরমাণু হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, এর যোজ্যতা কক্ষে 3s2 3p4 টোটাল 6 ইলেকট্রন থাকে। এটা হচ্ছে গ্রাউন্ড স্টেটের ইলেকট্রনিক কনফিগারেশন, 3d-টা ফাঁকা রয়েছে। আর এক্সাইটেড স্টেটে গিয়ে এক্সাইটেড স্টেটে গিয়ে 3s থেকে একটা ইলেকট্রন এবং 3p থেকে একটা ইলেকট্রন, কারণ এখানেও যুগ্ম ইলেকট্রন রয়েছে, এখানেও যুগ্ম ইলেকট্রন রয়েছে, এই ইলেকট্রনগুলো 3d-তে স্থানান্তরিত হয়। ফলে 6খানা আনপেয়ার্ড ইলেকট্রন গঠিত হয় এবং এরাই পরস্পর মিলিত হয়ে 6টা সংকর কক্ষ গঠন করে। এবং এই সংকর কক্ষগুলোর সাথে ফ্লুরিন পরমাণুর 2p অরবিটালের ওভারল্যাপের ফলে SF6 যৌগটা গঠিত হয়। এবং তার স্ট্রাকচারটা কিরকম হয়, এটা সালফার কেন্দ্রীয় পরমাণু, এখানে একটা ফ্লুরিন, এখানে একটা ফ্লুরিন, আর এই পজিশনগুলোতেও একটা করে ফ্লুরিন থাকে। স্ট্রাকচারটা হচ্ছে অক্টাহেড্রাল বা অষ্টতলকীয় গঠন, এবং অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। এইভাবে এই সালফার পরমাণুটার সংকরায়ন অবস্থা হচ্ছে sp3d2 সংকরায়ন। এবার আমরা sp3d3 সংকরায়ন নিয়ে আলোচনা করব। এখানে একটা s, 3টে p অরবিটাল এবং 3টে d অরবিটাল পরস্পর মিলিত হয়ে 7টা সংকর কক্ষ গঠিত হয়। আর সেই সংকর কক্ষগুলো হচ্ছে sp3d3। আর এই ক্ষেত্রে যে 3টে d অরবিটাল ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে dxy, dyz, dxz। এক্ষেত্রে আমরা যে উদাহরণটা দেখব সেটা হচ্ছে IF7। আয়োডিনের ক্ষেত্রে সর্ববহিস্থ কক্ষে 5s2 5p5 এই ইলেকট্রন বিন্যাস হয়, সেজন্য আমরা 5s কক্ষকগুলো এঁকে দেখাচ্ছি।
ওয়াই, আর এটা হচ্ছে 5pz। এটা হচ্ছে 5dxy অরবিটাল। বাকি দুটো এখানে আছে। এটা হচ্ছে 5dxz অরবিটাল, আর এটা হচ্ছে 5dyz অরবিটাল। একটা s, তিনটে p, তিনটে d অরবিটাল। এরা পরস্পর মিলিত হয়ে sp3d3 সংকরায়নের মাধ্যমে 7টা sp3d3 সংকর কক্ষক গঠন করে। এই স্ট্রাকচারটা হয় পেন্টাগোনাল বাইপিরামিডাল। এই ধরনের একটা স্ট্রাকচার হয় যেখানে এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে, এই দুটো সংকর কক্ষকের মধ্যে অ্যাঙ্গেল হয় 90 ডিগ্রি, আর পঞ্চভুজের যে শীর্ষবিন্দুতে যে সংকর কক্ষকগুলো থাকে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হয় 72 ডিগ্রি। যেমন IF7 এর ক্ষেত্রে এর যোজ্যতা কক্ষে ভূমিস্তরে 5s এ দুটো ইলেকট্রন রয়েছে, 5p তে রয়েছে 5টা ইলেকট্রন, আর 5d টা ফাঁকা রয়েছে। এবারে এক্সাইটেড স্টেটে এই 5s থেকে এবং 5p থেকে যুগ্ম ইলেকট্রনগুলো অযুগ্ম হয় এবং ইলেকট্রন 5d তে স্থানান্তরিত হয়, যার ফলে মোট 1 2 3 4 5 6 7 7টা আনপেয়ার্ড ইলেকট্রন সমন্বিত কক্ষক এরা পরস্পর মিলিত হয়ে সংকর কক্ষক গঠন করে। টোটাল 7টা sp3d3 সংকর কক্ষক গঠিত হয় এবং এই সংকর কক্ষকগুলোর সঙ্গে ফ্লুরিন পরমাণু 2p অরবিটালের ওভারল্যাপের ফলে IF7 অণুটা গঠিত হয়। স্ট্রাকচারটা হয় এরকম। এটা হচ্ছে আয়োডিন কেন্দ্রীয় পরমাণু, পঞ্চভুজের প্রত্যেকটা শীর্ষবিন্দুতে একটা করে ফ্লুরিন আছে, আর লম্বভাবে এই পঞ্চভুজের তলের সাথে লম্বভাবে উপর নিচে একটা করে ফ্লুরিন আছে। টোটাল 7খানা ফ্লুরিন রয়েছে। আর এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে, এই দুটো ফ্লুরিনের মধ্যে অ্যাঙ্গেল 72 ডিগ্রি, আর যেগুলো লম্বভাবে রয়েছে তার সাথে এই পঞ্চভুজের শীর্ষবিন্দুতে যে বিন্দুর দিকে যে ফ্লুরিন রয়েছে তার সঙ্গে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। এইভাবে IF7 অণুটা গঠিত হচ্ছে এবং স্ট্রাকচারটা হচ্ছে পেন্টাগোনাল বাইপিরামিডাল। তাহলে আমরা sp3d, sp3d2, sp3d3 সংকরায়নগুলো দেখালাম। এবার আমরা একটা ফর্মুলার সাহায্যে দেখব কিভাবে কেন্দ্রীয় পরমাণুর সংকরায়ন অবস্থা নির্ণয় করা যায়। অর্থাৎ কেন্দ্রীয় পরমাণুর হাইব্রিডাইজেশন স্টেট, সেটাকে আমি HYB এভাবে লিখছি। এটা ইকুয়ালস টু হাফ ইন্টু VS। VS মানে ওই পরমাণুর ভ্যালেন্স শেলে যতগুলো ইলেকট্রন রয়েছে সেই সংখ্যাটা, প্লাস X। X হচ্ছে একযোজী পরমাণুর সংখ্যা, মাইনাস ক্যাটায়নের আধান প্লাস অ্যানায়নের আধান। ক্যাটায়নের আধানকে C দিয়ে লিখছি, অ্যানায়নের আধানকে A দিয়ে লেখা হচ্ছে। এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এখানে VS হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কক্ষের ইলেকট্রন সংখ্যা, X হচ্ছে একযোজী পরমাণুর সংখ্যা, C হচ্ছে ক্যাটায়নের আধান, আর A হচ্ছে অ্যানায়নের আধান।
আমি লিখেছি হাইব্রিডাইজেশন স্টেট বোঝানোর জন্য, সেটা হচ্ছে সংকরায়নে অংশগ্রহণকারী কক্ষকের সংখ্যা। এবার এখান থেকে আমরা যে ভ্যালুটা পাবো সেই অনুযায়ী আমরা সেই একটা অণুর ক্ষেত্রে সংকরায়ন অবস্থা, কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন অবস্থা বা তার স্ট্রাকচার কোনটা কি হতে পারে সেটা আমরা বুঝতে পারব। যেমন এই মানটা যদি 2 হয় তাহলে সংকরায়ন অবস্থা হবে sp সংকরায়িত এবং স্ট্রাকচার হবে লিনিয়ার। এই মানটা 3 হলে sp2 সংকরায়ন অবস্থা এবং স্ট্রাকচার হবে ট্রাইগোনাল প্ল্যানার। 4 হলে sp3 সংকরায়ন অবস্থা, স্ট্রাকচার টেট্রাহেড্রাল। 5 হলে sp3d সংকরায়ন, স্ট্রাকচার হচ্ছে ট্রাইগোনাল বাইপিরামিডাল। 6 হলে sp3d2, স্ট্রাকচার অক্টাহেড্রাল। এবং 7 হলে sp3d3, স্ট্রাকচার হচ্ছে পেন্টাগোনাল বাইপিরামিডাল। এইভাবে এই ফর্মুলা থেকে আমরা সংকরায়ন অবস্থা এবং তার স্ট্রাকচারটা বুঝতে পারব। আরেকটা ফর্মুলা দেখো, সেটা হচ্ছে কতগুলো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রয়েছে সেই সংখ্যাটা নির্ণয়ের জন্য লোন পেয়ার আমরা নির্ণয় করব। লোন পেয়ার হচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা সমান হাইব্রিডাইজেশনে যতগুলো কক্ষকের সংখ্যা বেরোবে এই ফর্মুলা থেকে সেটা -x - d। তাহলে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা আমরা এভাবে বের করব, লোন পেয়ার ইকুয়ালস টু, এটা হচ্ছে সংকরায়নে অংশগ্রহণকারী কক্ষকের সংখ্যা, x হচ্ছে একযোজী পরমাণুর সংখ্যা আর d হচ্ছে দ্বিযোজী পরমাণুর সংখ্যা। তাহলে আমরা এই দুটো ফর্মুলা সম্পর্কে জানলাম। এবার কয়েকটা উদাহরণের মাধ্যমে আমরা এইগুলো অ্যাপ্লাই করব। উদাহরণগুলো দেখে নেওয়া যাক। PCl5 এর ক্ষেত্রে এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে ফসফরাস, তাহলে হাইব্রিডাইজেশনে অংশগ্রহণকারী কক্ষকের সংখ্যা বের করব। 1/2 ইনটু ভ্যালেন্স সেলে যতগুলো ইলেকট্রন থাকে। এখানে কেন্দ্রীয় পরমাণু ফসফরাস, এর সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস 3s2 3p3, অর্থাৎ যোজ্যতা কক্ষে 5টা ইলেকট্রন রয়েছে। তাহলে 5 প্লাস x হচ্ছে একযোজী পরমাণুর সংখ্যা, এখানে 5টা একযোজী পরমাণু অর্থাৎ 5টা ক্লোরিন রয়েছে, তাহলে প্লাস 5। ক্যাটায়নের আধান বা অ্যানায়নের আধান দুটোই শূন্য হবে, সমান হচ্ছে 1/2 ইনটু 10 ইকুয়ালস টু 5। তাহলে এখানে আমরা সংখ্যাটা পাচ্ছি 5, অর্থাৎ হাইব্রিডাইজেশনটা হচ্ছে sp3d আর স্ট্রাকচার হচ্ছে ট্রাইগোনাল বাইপিরামিডাল। এর ক্ষেত্রে লোন পেয়ারের সংখ্যা, হাইব্রিডাইজেশনে যে সংখ্যাটা বেরিয়েছে সেটা 5 মাইনাস হচ্ছে একযোজী পরমাণুর সংখ্যা 5 আর দ্বিযোজী কোনো পরমাণু নেই তাই 0, সমান হচ্ছে 0। তার মানে PCl5 এ কোনো লোন পেয়ার নেই আর হাইব্রিডাইজেশন হচ্ছে sp3d আর স্ট্রাকচার হচ্ছে ট্রাইগোনাল বাইপিরামিডাল। নেক্সট উদাহরণটা দেখো, POCl3, এখানেও কেন্দ্রীয় পরমাণু ফসফরাস, হাইব্রিডাইজেশন স্টেট ইকুয়ালস টু 1/2 ইনটু, এর ক্ষেত্রে ভ্যালেন্স সেলে 5টা ইলেকট্রন প্লাস একযোজী পরমাণু 3টে রয়েছে কারণ ক্লোরিন রয়েছে 3টে, প্লাস 3 মাইনাস ক্যাটায়নের আধান 0 অ্যানায়নের আধান 0, সমান হচ্ছে 1/2 ইনটু 8 ইকুয়ালস টু 4। তাহলে হাইব্রিডাইজেশন স্টেট হচ্ছে sp3। এবার দেখো লোন পেয়ার ইকুয়ালস টু হচ্ছে 4 মাইনাস একযোজী পরমাণু 3টে 3, দ্বিযোজী পরমাণু রয়েছে একটা, অর্থাৎ একটাই অক্সিজেন
সেলে 6টা ইলেকট্রন থাকে। তাহলে হাইব্রিডাইজেশনে অংশগ্রহণকারী কক্ষকের সংখ্যা সমান হাফ ইনটু ভ্যালেন্স সেলে টোটাল 6টা ইলেকট্রন রয়েছে, কোনো একযোজী পরমাণু নেই, 0। ক্যাটায়নের আধান 0, অ্যানায়নের আধান এখানে 2, তাহলে +2 সমান হাফ ইনটু 8 ইকুয়ালস টু 4, অর্থাৎ sp3 হাইব্রিডাইজেশন। লোন পেয়ারের সংখ্যা যেটা বেরিয়েছে হাইব্রিডাইজেশনের নাম্বারটা 4 মাইনাস একযোজী পরমাণু নেই তাই 0, মাইনাস দ্বিযোজী পরমাণু অক্সিজেন 4টে রয়েছে তাহলে -4, 4 - 4 0, অর্থাৎ লোন পেয়ার নেই। আর এর ক্ষেত্রে স্ট্রাকচার হচ্ছে টেট্রাহেড্রাল। নেক্সট দেখো NH4+, এখানে নাইট্রোজেন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, এর যোজ্যতা কক্ষের ইলেকট্রন বিন্যাস 2s2 2p3। এর ক্ষেত্রে হাইব্রিডাইজেশনে অংশগ্রহণকারী কক্ষকের সংখ্যা সমান হাফ ইনটু ভ্যালেন্স সেলে 5টা ইলেকট্রন প্লাস একযোজী পরমাণু 4টে রয়েছে, 4টে হাইড্রোজেন, মাইনাস ক্যাটায়নের আধান কত 1, অ্যানায়নের কোনো আধান নেই, +0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হাফ ইনটু 8 সমান হচ্ছে 4, অর্থাৎ হাইব্রিডাইজেশন হচ্ছে sp3। লোন পেয়ার যে 4টা পেলাম 4 মাইনাস একযোজী পরমাণু 4, দ্বিযোজী পরমাণু নেই, তাহলে 4 - 4 0। এই ক্ষেত্রেও কোনো লোন পেয়ার নেই। আর sp3 হাইব্রিডাইজেশন স্ট্রাকচার হচ্ছে টেট্রাহেড্রাল। ICl4-, এখানে কেন্দ্রীয় পরমাণু আয়োডিন, এর যোজ্যতা কক্ষের ইলেকট্রন বিন্যাস 5s2 5p5, অর্থাৎ মোট 7টা ইলেকট্রন রয়েছে। তাহলে হাইব্রিডাইজেশনে অংশগ্রহণকারী কক্ষকের সংখ্যা ইকুয়ালস টু হাফ ইনটু যোজ্যতা কক্ষে 7টা ইলেকট্রন প্লাস একযোজী পরমাণু 4টে রয়েছে কারণ 4টে ক্লোরিন রয়েছে, মাইনাস ক্যাটায়নের কোনো আধান নেই, অ্যানায়নের আধান রয়েছে এখানে 1 সমান হাফ ইনটু 12 ইকুয়ালস টু 6, 6 মানে sp3d2 হাইব্রিডাইজেশন। এর ক্ষেত্রে লোন পেয়ার ইকুয়ালস টু এই যে সংখ্যাটা পেয়েছি 6 মাইনাস একযোজী পরমাণুর সংখ্যা 4 মাইনাস দ্বিযোজী কোনো পরমাণু নেই 0, তাহলে সমান 2। তাহলে এই উদাহরণের ক্ষেত্রে আমরা দেখছি যে দুখানা লোন পেয়ার রয়েছে। আমরা ভিএসিপিআর থিওরি যেদিন আলোচনা করেছিলাম বলেছিলাম যে যখন কেবলমাত্র বন্ড পেয়ার থাকে, কোনো লোন পেয়ার উপস্থিত থাকে না, সেক্ষেত্রে অণুর আকৃতিটা জ্যামিতিক আকৃতিটা সুষম হয়, এবং যদি লোন পেয়ার উপস্থিত থাকে সেক্ষেত্রে সুষম জ্যামিতিক আকৃতির সামান্য বিকৃতি ঘটে। এক্ষেত্রে আমরা দেখছি যে 4খানা বন্ড পেয়ার আর 2খানা লোন পেয়ার, টোটাল হাইব্রিডাইজেশনে যে কক্ষকগুলো অংশগ্রহণ করছে তার সংখ্যাটা 6 এবং হাইব্রিডাইজেশনটা হচ্ছে sp3d2, কিন্তু দুটো লোন পেয়ার উপস্থিত আছে। যদি 6খানাই বন্ড পেয়ার হতো সেক্ষেত্রে স্ট্রাকচার হয় অক্টাহেড্রাল, কিন্তু যেহেতু এখানে দুটো লোন পেয়ার উপস্থিত আছে সেই জন্য আমরা ভিএসিপিআর থিওরি যেদিন আলোচনা করেছি বলেছিলাম একটা চার্টের মাধ্যমে যে যখন 4 বন্ড পেয়ার 2 লোন পেয়ার এরকম সিচুয়েশন হয় সেক্ষেত্রে স্ট্রাকচার হয় স্কোয়ার প্ল্যানার। এখানে যেহেতু দুটো লোন পেয়ার উপস্থিত রয়েছে এর স্ট্রাকচারটা হবে স্কোয়ার প্ল্যানার। আরেকটা উদাহরণ দেখো HCF4, এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে জেনন। জেননের ক্ষেত্রে যোজ্যতা কক্ষের ইলেকট্রন বিন্যাস 5s2 5p6, অর্থাৎ মোট 8টা ইলেকট্রন থাকে। তাহলে এই ক্ষেত্রে হাইব্রিডাইজেশনে অংশগ্রহণকারী কক্ষকের সংখ্যা সমান হাফ ইনটু ভ্যালেন্স সেলে টোটাল ইলেকট্রন 8 প্লাস একযোজী পরমাণুর সংখ্যা 4 কারণ 4খানা ফ্লুরিন রয়েছে, মাইনাস ক্যাটায়নের আধান 0, অ্যানায়নের আধানও 0, তাহলে সমান হাফ ইনটু 12 ইকুয়ালস টু 6, অর্থাৎ sp3d2 হাইব্রিডাইজেশন।
আর লোন পেয়ার ইকুয়ালস টু 6 মাইনাস একযোজী পরমাণুর সংখ্যা 4 মাইনাস দ্বিযোজী কোনো পরমাণু নেই তাই 0 ইকুয়ালস টু 6 মাইনাস 4 2। তাহলে এক্ষেত্রেও আগের উদাহরণটার মতোই দুখানা লোন পেয়ার রয়েছে এবং এর ক্ষেত্রেও স্ট্রাকচার হবে স্কয়ার প্ল্যানার। স্ট্রাকচারটা এরকম হবে। জেনন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, 4টে বন্ড পেয়ার রয়েছে ফ্লুরিন আর 2টো লোন পেয়ার রয়েছে। এখানে অ্যাঙ্গেল হয় 90 ডিগ্রি। স্ট্রাকচার স্কয়ার প্ল্যানার। তাহলে আজকের ক্লাসে আমরা হাইব্রিডাইজেশন বা সংকরায়ন নিয়ে আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমরা ইলেকট্রোনেগেটিভিটি, ডাইপোল মোমেন্ট এগুলো নিয়ে আলোচনা